নতুন একটি দিনের আবির্ভাব ঘটল। সময়টা ঠিক সুন্দর, স্বচ্ছ সকালের পরের ভাগ। মায়া নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ছাদের গ্রিল ধরে। আজ তার ভেতর চাঞ্চলতা নেই, কেমন নিষ্প্রাণ তার দৃষ্টি। চোখের আজ ভাষাহীন। তন্মধ্যে পাশের ছাদে লম্বাটে ছেলেটা হাজির হয়। কোকড়ানো চুলগুলো এলোমেলো, ঢিলে ঢালা শার্ট জড়ানো শরীরে, মুখে একটা কৌতুক হাসি বিদ্যমান। সে হাসিটা বজায় রেখেই সে তাদের ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো, একদম মায়ার সম্মুখে। মায়ার ধ্যান ভাঙল না, নির্জীব দৃষ্টি উচ্ছ্বাসে পরিপূর্ণ হলো না। পেট ফেটে বেরিয়ে এলো না মজার কোনো বাক্য। মায়ের আচরণে ক্রুপ ভ্রু কুচকায় ছেলেটা। অদ্ভুত কণ্ঠে বিস্ময় প্রকাশ করে বলে, কিরে, তোর ধ্যান কোথায় আজ? হাঁ করে আকাশে তাকিয়ে রইলি যে। কোনো জরুরি কিছু দেখাচ্ছে নাকি আকাশে? সেটা না দেখলে কি তোর মাথায় আকাশ ভেঙে পড়বে? মায়ার ধ্যান ভাঙল। বিপন্ন এক হাসি দিয়ে বলল, কি বলো এসব হেমন্ত ভাই? তোমার কাছে সব সময় উদ্ভট কথাবার্তা। তা কখন এলে ছাদে? টেরই পেলাম না যে। এমন হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকলে তো টেরও পাবি না। আকাশ না যেন মাছের মাথা, চোখ দিয়ে গিলে খাচ্ছে। তারা তারা গুনছিলি নাকি দিনের আকাশে? মায়া রেনটেনে কণ্ঠে হেসে উঠল, চোখ ঘুরিয়ে বলল, তুমিও না হেমন্ত ভাই? আকাশের সাথে মাছের মাথায় তুলনা করছো? একমাত্র তোমার দ্বারা এমন কথা বলা সম্ভব। হ্যাঁ, যত দোষ হেমন্ত ঘোষ। তা মাছের মাথা প্রেমী মায়াবতী, আজ যে আপনার এসএসসির রেজাল্ট বেরিয়েছে, খবর আছে? সে খবর আছে। মায়ের হাসি খুশি চেহারাটা এক নিমিষে আধারে ঢেকে গেল। ফ্যাকাশে হলো গোল গোল ছোট্ট মুখটা। চোখে মুখে এখনই অশ্রু বৃষ্টি নামবে চোখ আকাশের বুক থেকে। তার চোখের সামনে ভেসে উঠল ঝুলন্ত লাশ, এলোমেলো ঘর, রক্তাক্ত চিঠি, আর বিশ্বাসঘাতকতার শিকার হওয়া এক কিশোরীর তরুণ আর্তনাদ। মায়া নিজের কান চেপে ধরল, উদ্ভ্রান্তের মতো বলে উঠল, দি ভাই, দি ভাই, আমার দি ভাইটা কই গেল? হেমন্ত ভাই, আমার দি ভাইটা। মায়ের পরিবর্তনে বিচলিত হলো হেমন্ত। কোনো রকমে নিজের হাত এগিয়ে নিয়ে মায়ের মাথায় হাত রাখল। কণ্ঠে শীতলতা রেখে নিবিড়ভাবে বলল, শান্ত হ মায়া, শক্ত হ। কথাটা কিন্তু এটা ছিল না। ভুলে যাচ্ছিস নিজেকে দেওয়া কথা? মায়া চুপ করে একদম। যদি এখন না থামিস তবে তোকে আমি এখান থেকে নিয়ে যেতে বাধ্য হব। তুই কি সেটা চাচ্ছিস? মায়ার চোখের সামনে বীভৎসভাবে অতীত ফুটে উঠেছে, তবুও সে নিজেকে শান্ত করল। সে মাত্র 16 বছরের মেয়েটা কিভাবে এমন শক্ত হলো যে সে অতীত বারবার তার চোখের সামনে ভেসে উঠল। সেদিন তার বয়স কতই বা ছিল, 11 এপর ওপর। কিন্তু যে ভয়ঙ্কর চিত্র সে দেখেছিল তা আজও তাকে তাড়া করে বেড়ায়। 2 বেনি করা মায়া, স্কুল ড্রেস পরা, মাত্র স্কুল থেকে এসেছিল। বোনের ঘরের সামনে গিয়ে অনবরত দরজা খুলতে বলেছিল, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। বিচলিত হয়ে অবশেষে বাড়ির বড়রা দরজা ভাঙল। ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখল তাদের বোনকে, তাদের এক দাঁতের বাড়ির এক রাজকন্যাকে। এরপর থেকে মায়া শক্ত হয়ে গেল, বদলে গেল তার সবটা। হেমন্ত মায়াকে সামান্য ধাক্কা দিল, অতঃপর ধ্যান ভাঙল মায়ার। কতক্ষণ চুপ থেকে নিজেকে সময় দিল। ধীরে ধীরে তার মুখভঙ্গি বদলানো শুরু করলো। মুখমণ্ডল তখন মন খারাপের ঘন মেঘ সরে। সেই রহস্যমাখা দৃষ্টি নিয়ে মায়া হেমন্তের দিকে তাকালো। বিভীষিকাময় হাসি দিয়ে বলল, ভাগ্যিস তুমি সে অতীত মনে করিয়ে দিয়েছ হেমন্ত ভাই। না হয় আমি তো ভুলতেই বসেছিলাম। জানো, আজকে আমার শ্বশুরবাড়ির সবার আধারিয়া মুখ আর করুণ আর্তনাদ দেখে আমারও মন খারাপ হয়েছিল। একটা সময়ের জন্য আমি তাদের প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু না, এই দুর্বলতা ভুল জায়গায় সৃষ্টি হয়েছে, তাই না বলো? আর যাই হোক, এমন মানুষদের জন্য কি আদৌ দুর্বলতা মানায়? এখনো আমার অনেক কিছু জানা বাকি। এখানে যার জন্য এসেছি তার রহস্য উন্মোচন করা বাকি। এত তাড়াতাড়ি দুর্বল হলে হবে নাকি? হেমন্ত হাসল। মায়ের বয়স আবেগের, সে আবেগে পড়ে যেতে পারে, সেটা হেমন্তের জানা আছে। তাই তো সে সবটা সামলে নেওয়ার জন্য এত দূর অব্দি মায়ের সাথে এসেছে।
মায়ের ভবিষ্যৎ অন্তত ওর বড় বোনের মতন হতে দিবে না হৈমন্ত। মায়া কতক্ষণ চুপ থাকে, তারপর ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, আমার রেজাল্ট কি হেমন্ত ভাই? হেমন্ত ভ্রু কুঁচকায়, তীক্ষ্ণ কণ্ঠে বলে, এতক্ষণে রেজাল্টের কথা মনে পড়ল। আর রেজাল্ট কী বা হবে বল? পড়াশোনা তো করতিস না ঠিক মতো, এখন রেজাল্ট কি হবে তা তুই আন্দাজ কর। মায়ের মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেল। তবে কি তার রেজাল্ট অনেক খারাপ হয়েছে? মায়ের মুখের পরিবর্তন দেখে হেসে ওঠে হৈমন্ত। মায়ের মাথায় টোকা দিয়ে বলে, পাশ করে গেছিস, এখন আর আমশির মতন মুখখানা করতে হবে না। যা পড়াশোনা করেছিস তাতে যে পাশ করেছিস সেটাই শুক্রিয়া জানা। A+ আসেনি, তবে ভালো রেজাল্ট হয়েছে। প্রতিশোধের নেশায় বুধ না হলে হয়তো আরও ভালো হতো। মায়া ইয়াহু বলে লাফিয়ে উঠল। ধপ করে শব্দ হলো বাড়ির ছাদে। পরক্ষণে মোহনার কণ্ঠস্বর ভেসে এলো। মায়া দ্রুত মুখ চেপে ধরল নিজের। হেমন্ত চোখ রাঙিয়ে বিরক্তির স্বরে বলল, তুই না আর মানুষ হবি না, যা নিচে যা, না হয় তোর ডাইনি শাশুড়ি ঝাড়ু মারবে তোকে, যা। মায়া আসছি বলে ছুট লাগালো। ছাদের দরজার কাছাকাছি আসতেই হৈমন্ত আবার ডেকে উঠল, মায়া। মায়ের পা থামল, পিছু ঘুরে প্রশ্নাত্মক দৃষ্টিতে বলল, কি? শুভ জন্মদিন মায়াবতী। ষোড়শীর কন্যা সপ্তাদশে পা রাখল। অবশেষে যে বিরাট দায়িত্ব মাথায় নিয়েছিস তা পূরণ করতে যেন পারিস, আশীর্বাদ রইল। আর হ্যাঁ, ওই বিপ্রতিভের প্রতি দুর্বল হতে দিস না ছোট্ট মনটাকে, কষ্ট ছাড়া কিছুই পাবি না। হেমন্তের কথা শেষ হতে গটগট পায়ে বেরিয়ে গেল নিজেদের ছাদ থেকে। মায়া কেবল চেয়ে রইল নির্বাক। অতঃপর ছোট্ট একটা হাসি দিয়ে বলল, মায়েরা কেবল হেমন্তদের বিপ্রতিকরা বড় জোর মোহ হতে পারে, এর বেশি কিছু না। গ্রামের এক বিয়েতে দর্শিনীদের বাড়ি শুদ্ধ সবাই হাজির হয়েছে। দর্শিনীর বাবা গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন বিধায় তাকে গ্রামের মানুষ একটু বেশি সম্মানের চোখে দেখে। সেই সুবাদে তাকে গ্রামের সব অনুষ্ঠানেই থাকতে হয়, সবার মন রক্ষা করার জন্য। দাসপাড়া এক বিয়েতে এসেছে সবাই। দর্শিনী, তার বাবা মা, 2 ভাই, বড় বৌদি, বৌদির পরিবার, ছোট বৌদির পরিবার, ট্রিনা, নিধি এবং নিপার বাবা মা মূলত প্রতাপ সাহাকে দেখতে এসেছিল, তাই বিয়ের নিমন্ত্রণে তারাও এসেছে। রাত বাজে 8টা। হিন্দু বিয়ে সাধারণত রাতেই হয়, হয়তো গোধূলি লগ্নতে, নয়তো মধ্যরাতের দিকে। এই বিয়েটা মধ্যরাতেই হবে। বিয়েবাড়ি তুমুল জমজমাট। দর্শিনী প্রথমে আসতে চায়নি। এই ভিড়ের মাঝে তার কেমন জানি অস্বস্তি হচ্ছিল, তবুও দর্শিনী সবার জোরাজুরিতে এক প্রকার আসতে বাধ্য হলো। গ্রামের লোক কেমন দৃষ্টিতে যেন তাকাচ্ছে তার দিকে। সে জানত এমন কিছুই হবে, তাই সে আসতে চায়নি। এসেই যখন পড়েছে, আর এত কিছু ভেবে লাভ নেই। দর্শিনী হঠাৎ অনুভব করল তার পিছে কেউ দাঁড়িয়ে আছে। পাশের মানুষটার শরীরে সুগন্ধিটার সাথে সে পরিচিত। দর্শিনী পাশ ফিরে তাকালো। এক পলক দেখেই সে চোখ নামিয়ে নিল। ভিনদেশি পুরুষের এ কি সর্বনাশা রূপ! দর্শিনীর মতন নারীর চোখ আটকে গিয়েছিল সে রূপে, ভাবা যায়। মৃত্যুঞ্জয় হাসি মুখে দর্শিনীর পাশে এসে দাঁড়ালো, মিষ্টি কণ্ঠে বলল, কি ব্যাপার প্রিয় দর্শিনী, আমাকে দেখেও দেখলেন না যে? দর্শিনী নিজেকে একটু ধাতস্থ করলো। বুকের মাঝে ঠিপ ঠিপ শব্দটা ক্রমশ বাড়ছে। এমনটা কেন হচ্ছে? আগে তো কখনো এমন হয়নি, তাহলে আজ কেন? দর্শিনী নিজেকে ধাতস্থ করে নিবিড় কণ্ঠে বলল, কে বলেছে? দেখিনি, ভাবলাম আপনি এমনিই দাঁড়িয়েছেন, তাই কিছু বলিনি। তা আপনাকেও নিমন্ত্রণ করেছে? হ্যাঁ, আমি আর দৃষ্টান্তও নিমন্ত্রিত। তা আপনাকে বকুল ফুলের মতন লাগছে আজ। শুভ্র শাড়ি তো কাউকে এত সুন্দর লাগে জানতাম না। দর্শিনী চুপ করে থাকে। এই পুরুষের সাথে আর চোখ মিলিয়ে কথা বলা তার পক্ষে সম্ভব না। সে ততদিন এই ভিনদেশি মানবকে এতটা গভীরভাবে খেয়াল করেনি, কিন্তু আজ খেয়াল করতে ঝংকার দিয়ে উঠল হৃদয় কোণ। ছেলেটার মাঝে বিদেশি একটা ভাব আছে। শরীরের রং, গঠন, সুদীর্ঘ দেহ, রাজকীয় চাল চলন যেন বলে দিচ্ছে সে ভিনদেশি। সব মিলিয়ে সুদর্শন পুরুষ বলা যায়। হঠাৎই দর্শিনীদের সামনে হাজির হয় হরমোহন সেন। কেমন কুৎসিত হেসে প্রতাপ সাহার উদ্দেশ্যে বললেন, নমস্কার প্রতাপ, পুরো পরিবার নিয়ে অনুষ্ঠানে এসেছো দেখে ভালো লাগলো। তা প্রতাপ, জমির ব্যাপারটা ভেবে দেখেছো তো?
সবার হাসি হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। দৃষ্টান্ত তন্মধ্যে সেখানে প্রবেশ করল। নিজের বাবাকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখে ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল। প্রতাপ সাহা উত্তর দেওয়ার আগেই প্রিয়দর্শিনী তার নিবিড় কণ্ঠে ঝংকার তুলে বলল, জ্যাঠামশাই, আপনাকে তো কালই বলা হয়েছে এ ব্যাপারে, আর নতুন করে পুরনো কাসন্দি খাটছেন কেন? ও জমি আমরা দেব না। এই মেয়ে, তুমি কি বড়দের কথার মাঝে কেন কথা বলছো? অলক্ষী ছেলে মেয়ে, নিজের সংসার খেয়ে বাপের ঘরে এসে উঠেছে, এখন বাপের কপালও পুরাবে নিশ্চয়। হরমোহনের স্ত্রী রমলার কথায় দর্শিনীর মুখটা অপমানে ছোট হয়ে গেল। প্রতাপ সাহা মেয়ের অবস্থা বুঝে সেই মহিলার দিকে তাকিয়ে বললেন, প্রণাম নেবেন বউঠান। তা আজকাল আমি বাদে দেখছি সবাই আমার মেয়েকে নিয়ে তো ভাবছে, ব্যাপার কি? আপনার কোনো অধিকার নেই আমার মেয়েকে এসব বলার। রমলা কোনো ভুল বলেনি প্রতাপ, তোমার মেয়ে অতিরিক্ত বেড়েছে, এর মাসুল না আবার দিতে হয়। দেখো, এই যে বাড়ির বউরা, তোমাদেরও না আবার মাসুল দিতে হয়। দেখো, হরমোহন কথার বিপরীতে দেওরসিনীর বড় ভাই প্রতীপ কথা বলল। এমন এক কথায় দু কথায় বিরাট ঝামেলা সৃষ্টি হলো। তর্কাতর্কি গাঢ় হতে গ্রামের লোক তাদের আলাদা করে দিল। প্রতাপ সাহা বিচক্ষণ মানুষ, অন্যের অনুষ্ঠানে তার জন্য ঝামেলা হোক সে চায় না, তাই সে নিজেও চুপ হয়ে গেল। তর্কাতর্কির পর বিয়ে বাড়িতে কিছুটা শান্ত হয়ে গেল। প্রতাপ সাহাদের ডাক পড়ল খাবারের খাওয়ার জন্য। সবাই সেদিকে অগ্রসর হলো। মৃত্যুঞ্জয় ভাবল, এবার তাকে কিছু একটা করতে হবে। খাবারের কাছে আসতে দর্শিনীর মাথা ঘুরে উঠল। খাবারের ঘ্রাণ পেটে মোচড় দিয়ে গড় গড় করে বমি করে দিল এক কোণায়। সবাই দর্শিনীর হঠাৎ অসুস্থতায় হতবাক। কি হলো মেয়েটার? সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠল। দর্শিনী সবাইকে শান্ত হতে বলল। মনে মনে কিছুটা ভয়ও পেল। সবাই না, আবার বুঝে যায়। সবাই যেখানে দর্শিনীকে নিয়ে ব্যস্ত, মৃত্যুঞ্জয় সেখানে নিশ্চুপ। সে দূর হতে দর্শিনীকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করল। সে কয়েকদিন যাবতই দর্শিনীকে খেয়াল করছে। কিছুতে একটা খটকা লাগছে তার। তার মস্তিষ্ক কিছু জানান দিচ্ছে, কিন্তু মন চাইছে না মানতে। সবাইকে ব্যতিব্যস্ত হতে দেখে দর্শিনী বলল, বাবা, আমি বাড়ি চলে যাই, তোমরা থাকো। আমি বাড়ি গিয়ে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। মেয়ের কথায় ঘোর প্রতিবাদ জানালো প্রতাপ সাহা। কি বলো মা, তুমি একা একা চলে যাবে? না, না গেলে আমরা সবাই যাব। না না বাবা, তোমরা তো খাওনি এখনো, তোমরা খেয়ে দিয়ে আস্তে ধীরে আসো, আমি পারবো। দর্শিনীর কথা শেষ হতেই নিধি বলে উঠল, আমি যাচ্ছি, তোর সাথে চল। নিধির কথা শুনে ধৃষ্ট হাও মাও করে কেঁদে উঠল। সে বিয়ে না দেখে কিছুতেই যাবে না। কতক্ষণ বাদ বিতর্কের পর ঠিক হলো ট্রিনা আর দর্শিনী যাবে। মেয়েটাকে একে ছাড়ার চেয়ে টিনার সাথে গেলে সবাই হাঁপ ছেড়ে বাঁচবে। অবশেষে দর্শিনীর বড় ভাই তাদের রাস্তা অবধি দিয়ে গেল। দুই রমণী পথ ধরল বাড়ির দিকে। দর্শিনী নিজেকে একটু বেশি ক্লান্ত লাগছে, হয়তো প্রেগনেন্সির লক্ষণগুলো দেখা দিচ্ছে। দর্শিনীরা পেরিয়ে যেতে হরমোহন তার সাথে চাকরটাকে কিছু ইশারা করে পৈশাসিক হাসলেন। খুব বাজে কিছু হবে। রাত 12টা। ধৃষ্ট ঘুমিয়ে গেছে বাবার কোলে। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এবার বাড়ি ফিরতে পারবে। ছেলেটার জন্য এতক্ষণ কেউ জায়গা থেকে নড়তে পারেনি। মৃত্যুঞ্জয় বেশ আকর্ষণ নিয়ে বিয়ে দেখছে। তার বরাবরই বাঙালি বিয়ে দারুণ লাগে। হঠাৎ কোথা থেকে গ্রামের এক ছেলে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে প্রতাপ সাহার সামনে দাঁড়ালো। কোনো রকমে উচ্চারণ করে বলল, কাকা, কাকা, আপনাদের বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে, সব পুইরা ছাড়খাড়। প্রতাপ সাহা যেন কিছুক্ষণের জন্য তবদা খেয়ে গেলেন। পরক্ষণে চেয়ার থেকে উঠে ছুট লাগালেন বাড়ির দিকে। তার পিছু পিছু সব ছুটতে শুরু করলো। শত্রুকে পাশে দেখেও কিভাবে সে নিজের চোখের মণিকে একা ছাড়ল। মেয়েটা বোধ হয় আর নেই। হরমোহন এক পৈশাসিক হাসি হাসলেন। বড় মাসুল দেওয়া শুরু এখন থেকে। রাতের আধারকে আরও বিভীষিকাময় আধারে রূপান্তরিত করেছে দর্শিনীদের আগুনে পুড়ে যাওয়া বাড়ির কালো ধোঁয়া। পুরো গ্রামের মানুষ হাতে হারিকেন, মশাল, চার্জার লাইট, ফোনের ফ্ল্যাশ লাইট ইত্যাদি নিয়ে ভিড় জমিয়েছে দর্শিনীদের বাড়ির সামনে। এখনো দাও দাও করে আগুন জ্বলছে। বিকট শব্দে ঘরগুলো ভেঙে পড়ছে। কিছুক্ষণের ব্যবধানে বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতাপ সাহা সাথে তার পুরো পরিবার ছুটে এসেছে মিনিট কয়েকের মাঝে। চোখের সামনে কষ্টে গড়ে তোলা বিরাট বাড়িটাকে জ্বলতে দেখে চিৎকার করে ওঠে দর্শিনীর মা সরলা। নিধি, নিপা সহ সবাই হাও মাও করে কেঁদে ওঠে।
পরিবেশ যেন মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করলো। প্রতিবার সুমন জ্বলন্ত ঘোরটার দিকে জল ভর্তি বালতি গামলা নিয়ে ছুট লাগালো। ইতিমধ্যে অবশ্য গ্রামের মানুষ জল মারা শুরু করে দিয়েছিল। বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে কিছু অংশ সময়ের জন্য যেন সবাই ভুলে গেল এ বাড়িতে দুটো মেয়ে এসেছিল বিশ্রামের জন্য। তাদের কি অবস্থা, কি খবর, এটা জানার জন্য কারো আগ্রহ রইল না। সবাই কেবল বিশাল বাড়িটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় মগ্ন হয়ে পড়ল। মেয়ের বাবা, মেয়ের মায়া যেন এত বছরের বাড়ির চেয়েও বেশি হতে পারেনি এই মধ্যবিত্ত পরিবারের কাছে। তার উপর মেয়ে হলো স্বামীর সংসার ছাড়া তার কতটুকুই বা মূল্য। এ বাড়ির থেকে তো আর বেশিই হবে না, তাই না? প্রতাপ সাহা মাথায় হাত দিয়ে যখন বিমূঢ় হয়ে চেয়ে রইলেন বাড়িটার দিকে, তখনই মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত ছুটে এলো। হাত পা তাদের অসম্ভব কাঁপছে। এত বিপদের মাঝে একমাত্র এই রক্তের সম্পর্ক ছাড়া ছেলেগুলো ঘরের ভেতর থাকা নারীদের কথা ভাবল। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, তৃণার প্রিয়দর্শিনী কোথায় কাকা? চমকে ওঠে প্রতাপ সাহা। সাথে সাথে চুপ হয়ে যায় পরিবেশ। একদম গম্ভীর হয় প্রকৃতি। অবশেষে সবার মনে পড়ে মেয়েগুলোর কথা। সত্যি তো, এখন মেয়েগুলো কোথায় গেল? পড়ে যাওয়া বাড়িটায় জল ছোড়াছড়ির কারণে বাড়ির সামনে কিছু মাটি কাদায় পরিণত হলো। প্রতাপ সাহা কাদার কথা চিন্তা করলেন না, ধ্যান দিলেন না সেদিকে। কেমন পাথরের মতন বসে গেলেন সেখানটায়। কাট জবাবে বললেন, মেয়েগুলো কি আর বেঁচে নেই? এই বিশাল বাড়িটার এই অবস্থা, ছোট ছোট মেয়েগুলোর তাহলে কতটা বিভৎস অবস্থা হয়েছে। অথচ আমি মেয়েগুলোর কথা না ভেবে এতক্ষণ বাড়ির মায়ায় আচ্ছন্ন ছিলাম। কি পাষণ্ড মানুষ আমি, তাই না? এবার হইচই হা হতাশে ভরে গেল পরিবেশ। মানুষদের হাজারিতে পরিপূর্ণ পরিবেশ। চারপাশ আগুন ততক্ষণে ঝিমিয়ে গেছে। কেবল ছাইয়ের স্তূপে লাল রঙা আভা হয়ে তার উপস্থিতি জানান দিচ্ছে। সকলের তখন বিধ্বস্ত অবস্থা। মৃত্যুঞ্জয় ছুটে গিয়েছে বারোটার সামনে, ঠিক, কিন্তু ঘরের ভেতরের প্রবেশ করার কোনো অংশই নেই। খুবই ভয়াবহভাবে পড়েছে সে ঘর। যে সে স্থির হয়ে চেয়ে থাকে সে ঘরের ভেতরে। প্রিয়দর্শিনীকে পাবে পাবে করেও কি সে হারিয়ে ফেলল? প্রণয়ের ফুল এভাবেই ফোটার আগে তবে মূর্ছা গেল। দর্শিনী মা রীতিমতো জ্ঞান হারিয়েছে। যতই হোক, বাড়ি আর মেয়ের শোক একসাথে সামাল দেওয়ার সক্ষমতা তার হয়ে ওঠেনি। প্রতাপ সাহা যেন মূর্তি হয়ে গেল। দীপা নিজের কপাল চাপড়াতে চাপড়াতে হাজারি করে বলে উঠল, পাতার উপরের আশ্রয়টা শেষ হয়ে গেল। এত স্বাদের সংসার আমাদের, কি হাল হলো। দর্শিনী, তৃণা কোথায় গেল? ওরা কোথায়? মেয়েগুলোর সাথে তখন কেন এলাম না? মেয়েগুলো কোথায় ছিল, কোথায় গেল? এজন্য আমি আর বারবার বলেছি ওই নরপিশাচের সাথে ঝগড়া না করতে। আমার কথা শুনলে তো? আমি তো সব সময় খারাপই চাই। দেখলো তো এখন পরিণতি। আমি জানতাম ওই জানোয়ারের লোক এমন কিছুই করবে। দেখো না গো তোমরা, আমার দর্শিনী কই? তৃণাটা কোথায়? নিপার আহাজারিতে পরিবেশ আরো ভয়ঙ্কর নিস্তব্ধতা ধারণ করলো। দিদি পড়ে যাওয়া বাড়িটার দিকে টলমলে দৃষ্টিতে তাকিয়ে থেকে নিপাকে ধমক দিয়ে উঠল। কড়া গলায় শাসনের স্বরে বলল, একদম হাই হাই করবি না। ছোট্ট দর্শিনী আর ট্রিনার কিচ্ছু হবে না, তুই চুপ কর। মায়ের মাথায় জল দে, কিছু হয়নি আমার ট্রিনার আর দর্শিনী। নিপা চুপ হলো না, বরং আরো ফ্যাচ প্যাচ করে কাঁদতে লাগলো। মৃত্যুঞ্জয়ের শরীরে রক্ত আরো হিম হয়ে গেল। সে আর দাঁড়ালো না। পুড়ে যাওয়া ঘরটার ভেতর ছুটে গেল। বাড়িটা খুব অচল অবস্থায় টিকে আছে। একটু জোরে বাতাস হলেই মাথার উপর বড় দোতলা টিনটা ভেঙে পড়বে। মৃত্যুঞ্জয়কে ছুটে যেতে দেখে দৃষ্টান্ত পিছু পিছু গেল। সত্যি বলতে দৃষ্টান্তের পা নড়ছে না। নিজের প্রিয় মানুষের পুড়ে যাওয়া দেহখানা দেখার সহ্য শক্তি যে তার নেই। চিত্ত তার অশান্ত। এই জীবনে কি তার আর প্রিয়তমার সাথে ঘর বাঁধা হবে না? মিষ্টি সংসার করার স্বপ্নটা কি তার অপূর্ণই রয়ে যাবে? আর দর্শিনীর বাচ্চাটা, সেই বাচ্চাটা পৃথিবী না দেখতে এমন বিভৎসতার শিকার হয়ে পৃথিবী ছাড়বে। সৃষ্টিকর্তা এতটা কঠিন কেন হলেন? এত মানুষের জিইয়ে রাখা স্বপ্নগুলো আমরণ নির্বাসনে
না পাঠালে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? প্রদীপ নিজের বাবাকে ধরে দাঁড়িয়ে আছে। সুমনের চোখেও টলমল করছে জল। নিপা কাঁদছে, নিধি কাঁদছে। সরলা তখনও মাটিতে টান টান হয়ে মলিনভাবে পড়ে আছে। মৃত্যুঞ্জয়ের দৃষ্টান্ত যেমন হতদন্ত হয়ে ঘরে ছুটে এলো, তেমন হতদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। দরদরিয়ে ঘামছে তাদের শরীরে শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ছে সে ঘাম। তাদের শরীরে শিরায় উপশিরায় তখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক, ভয়ার্ত তাদের মুখমণ্ডল। মৃত্যুঞ্জয়ের ডান হাতের কবজির দিকটা কালশিটে হয়ে আছে, বোধহয় আগুনের আঁচ লেগেছে সেথায়। কিন্তু ওরা ঘরের ভেতর কি এমন দেখেছে যে আতঙ্কিত হয়ে আছে ওদের মুখমণ্ডল? পড়ে যাওয়া নারী দেহ গুলো কি এতটাই বিভৎস দেখায়? মৃত্যুঞ্জয়কে দেখে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা প্রতাপ কথা বলে উঠল, যান্ত্রিক মানবের মতন গুটি গুটি শব্দ উচ্চারণ করে বলল, মেয়েগুলো কি আর নেই, তাই না? দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় নিজেদের দিকে মুখ চাওয়াচাই করলো। অতপর ফ্যাকাশে মুখ চোখ কুচকে বলল, ওরা তো ঘরে নেই, ঘোরার কোথাও নেই, ওদের পায়নি, ওদের কোনো চিহ্নই নেই ঘরে। ওদের কথায় যেন নীরব বিস্ফোরণ ঘটল। 3-4 ঘন্টা আগে মেয়ে দুটো বাড়িতে এসেছিল, অথচ ওরা বলছে মেয়ে দুটো ঘরে নেই। তবে কোথায় গেল ওরা? নাকি ওরা বাড়িতেই আসতে পারেনি? আরো বিভৎস কিছু কি তবে হয়েছে ওদের সাথে? ভয় উপস্থিত সকলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। অনাকাঙ্ক্ষিত ভয়ে গুটিয়ে গেল হৃৎপিণ্ড। জলজ্যান্ত মেয়েগুলো কোথায় গেল? বিহঙ্গিনী যাওয়ার পর নির্জীব হওয়া বাড়িটা আর জেগে উঠল না। কিন্তু মোহনার হিংস্রতা দ্বিগুণ বাড়ল যেন। একটু আগের ঘটনা, সন্ধ্যাবেলা মায়া লুচি ভেজেছিল আর মোহনা ভাজছিল সেটা ডুবন্ত তেলে। লুচি বেলছিল আর মোহনা ডুবন্ত তেলে ভাজছিল। বিকেলের নাস্তা তৈরি করছিল বউ শাশুড়ি। মায়া তার হাতের শেষ লুচিটা কড়াইয়ের মাঝে ছাড়তে নিলে মোহনা ইচ্ছাকৃত অনেকখানি গরম তেল মায়ের হাতে লাগিয়ে দেয়, চামচ নাড়ার বাহানায়। ছিটকে উঠে যায় মায়া, ভীষণ যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। মোহনা কিছু জানে না, ভাব ধরে রইল। মায়ার চিৎকারে বিপ্রতীপ তার শ্বশুর হাজির হয়। তৎক্ষণাৎ ছেলেকে দেখে মোহনা দ্রুত ফ্রিজের কাছে ছুটে গিয়ে বরফ এনে মায়ের হাতে লাগিয়ে দেয়। ভাব এমন যে সে মায়ার ব্যথায় ভীষণ ব্যথিত হয়েছে। মায়া কিছুটা শান্ত হয়ে বিপ্রতীপ আর ওর বাবা রান্নাঘর থেকে প্রস্থান নেয়। মায়া তখনও তার হাতে নিবিড়ভাবে ফু দিয়ে যাচ্ছে। ইস, গোলগাল হাতটা কেমন লাল হয়ে আছে। মায়ের এখন বিধ্বস্ত রূপ দেখে প্রশান্তির হাসি হাসে তার শাশুড়ি। তার যেন ভীষণ তৃপ্তি লাগছে কাজটা করে। মায়া তার হাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি প্রিয়দর্শিনী বা সদ্য আবেগে পা দেওয়া কোনো ননির কন্যা না। কি ভেবেছেন এমন করলেই আমি চলে যাব? কখনোই না। আগে আমি আপনার ছেলের আরেক গুণধর ছেলের সন্ধান জানব, তারপর আপনাদের সমাপ্তি টেনে বিদায় নেব। একটা নতুন পানসে ফিকে ভোরের আগমন, চারদিকে কেমন নিষ্প্রাণতা, বিধ্বস্ততা। একটি পরিবার তাদের অসহায়ত্ব নিয়ে বসে আছে নিজেদের পুড়ে যাওয়া প্রিয় বাড়িটার কাছে। আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে ধনীদের দান বিয়তার নিদারুণ চিত্র, কিন্তু কেউ প্রতিবাদ করছে না, ফিরে তাকাচ্ছে না সেই দিকে। যেন ধনীরা এমনভাবেই তাদের ক্ষমতা দিয়ে পিষে চাবে চিরকাল। এটাই যেন অনিবার্য রীতিনীতি। পুরো একটা রাত হন্যে হয়ে খোঁজ চলল দুই রমণীর, কিন্তু কোথাও তারা নেই। এ যেন বিরাট বিস্ফোরণ ঘটল। এক রাতের মাঝে মেয়েগুলো কোথায় গেল সেটা যেন কারো বোধগম্য হচ্ছে না। এমনকি হরপ্রসাদের বাড়ি অবধি গিয়ে মৃত্যুঞ্জয় এবং দৃষ্টান্ত হম্বিতম্বি করে এসেছে, তবে এতে বিশেষ কোনো লাভ হয়নি। প্রতাপ সাহা তার মলিন মুখ নিয়ে সেই কাদামাটিতেই ঠাই বসে আছেন। সরলা সারা রাত কেবল আহাজারি করে গেছেন। বাড়ির প্রতিটি মানুষ বর্তমানে ক্লান্ত, পরিশ্রান্ত। একটা নির্ঘুম রাত কি ভীষণ যন্ত্রণায় তারা কাটিয়েছে সেটা যেন বলে বোঝানো সম্ভব না। মৃত্যুঞ্জয়ের দৃষ্টান্ত মোটামুটি গ্রামের অধিকাংশ জায়গা খোঁজ করে প্রতাপদের কাছে হাজির হলো। দুজনই অসম্ভব হাঁপাচ্ছে, শ্বাস দ্রুত ওঠানামা করছে, সাথে হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। দৃষ্টান্ত মৃত্যুঞ্জয়কে
দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয়কে দেখে প্রতাপ সাহার মুখে হাসি ফুটল। আশার আলো দেখল যেন। পাহাড়ের নেই অটল থাকা প্রতাপ সাহা বাচ্চাদের নেই শুধালেন, পেলে বাবা আমার মেয়ে দুটোকে? দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ তাদের ব্যর্থতা প্রকাশ করছে। নিধির বাবা মা তৃণার সুখে যেন পাথর হয়ে গেছেন। তারা কোনো রকমের কথা বলছেন না, কেবল ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে ভালো কিছুর আশায়। গ্রামবাসীদের মধ্যে অনেকেই থেকে গেছে প্রতাপ সাহাদের সাথে। যতই হোক তারা প্রতিবেশী, একজনের বিপদে চলে যাওয়াটা যেন মানানসই মনে হচ্ছে না। আবার হতে পারে হয়তো তারা দর্শিনী আর তৃণার সম্বন্ধে আরও কোনো চাঞ্চল্যকর খবরের আশায় দাঁড়িয়ে আছে। মানুষের মন বোঝা আজকাল বড্ড কঠিন হয়ে যে দাঁড়িয়েছে। সবার বিষণ্ণতা পাহাড় সরিয়ে একরাশ বিস্ময় এনে দিয়ে ঋণঋণে এক নারী কণ্ঠে বলে উঠল, বাবা তোমরা এখানে কেন বসে আছো? এ কী অবস্থা তোমাদের? সবার বিস্ময় যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কতক্ষণ তাজ্জব বনে তাকিয়ে রইল তারা মেয়ে দুটোর দিকে। মেয়েগুলোর মুখখানা কেমন কোমল মলিন হয়ে আছে। প্রতাপ সাহা তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। তার সাথে সাথে যেন উপস্থিত সবার ঝিমিয়ে থাকা শক্তিটা জেগে উঠল। নিধি এসে নিজের বোনটাকে জড়িয়ে ধরল। প্রদীপ এসে দর্শিনীর বাহু আগলে ধরল। সবার মনে চাপা কৌতূহল, বিস্ময় যেন উপচে পড়ছে। দর্শিনী তার বাবাকে কিছু বলতে যাবে, তার আগে নিজের মায়ের দিকে চোখ চায়। মায়ের সুন্দর মুখশ্রী, মুখটুকু কেমন কোমল হয়ে আছে। দর্শিনী অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা তোমার কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? তোমরা কি মাত্র ফিরলে? বাড়ি না গিয়ে রাস্তায় কি করছো? দর্শিনীর মা নিষ্পলক মায়ের দিকে তাকিয়ে রইলেন। অতঃপর কাট কণ্ঠে বলল, কোথায় ছিলি তুই সারা রাত? এবার তৃণা এগিয়ে এলো, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জানো আন্টি কালকে রাতে কি হয়েছে? সবার বিস্ময় আকাশচুম্বী। মেয়েগুলো কোথায় ছিল সারা রাত? তাছাড়া ওদের এত হাসি মুখই বা কেন? মৃত্যুঞ্জয় এবার তাদের পাশে এসে দাঁড়ালো। এতক্ষণে যেন তার দেহ স্থির হয়েছে। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, কোথায় ছিলেন দুজন সারা রাত? ভাইয়া আমরা তো আমাদের ক্যাম্পে ছিলাম কাল রাতে। তৃণার উত্তরে হা হয়ে রইল সবাই। তাদের যেন বলার কোনো ভাষা নেই। যে মানুষগুলোকে তারা হন্যে হয়ে খুঁজেছে তারা কিনা ক্যাম্পে ছিল। কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। এবার মূর্তির ন্যায় প্রতাপ সাহা উঠে দাঁড়ালো। নিজের মেয়ের সামনে গিয়ে কতক্ষণ প্রাণ ভরে দেখলো মেয়েটাকে কাল রাতে দেখতে না পেয়ে কলিজাটা কেমন হাহাকার করে উঠছিল। মনে হয়েছিল এ বিশাল সংসারে কেউ নেই তার, যার মাঝে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখত। সে মেয়েটাকেও সে রক্ষা করতে পারল না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল বেঁচে থাকাটাই বৃথা হয়ে গেছে। বাবা মানে যেখানে বটবৃক্ষ, সেখানে বাবাই মেয়েদের বিপদের ঢাল হতে পারেনি। এর চেয়ে বেশি অসহায়ত্ব আর কিছুতে নেই। কিন্তু এখন আত্মার শান্তি মিলছে মেয়েকে অক্ষত দেখে। প্রতাপ সাহা আর সময় ব্যয় না করে দর্শিনীকে জড়িয়ে ধরলেন। হিমালয়ের মতো শক্ত অটল বাবা বাচ্চাদের মতন কেঁদে দিলেন। মেয়েকে যেন বুকের সবটুকু উষ্ণতা ঢেলে দিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে অনবরত বললেন, মা তুমি ঠিক আছো? তোমাকে ঠিক রেখেছে। এর চেয়ে খুশির খবর আমার কাছে নেই। দর্শিনী থমকালো। বুঝ হওয়ার পর থেকে বাবাকে সে কখনো কান্না করতে দেখেনি। তবে আজ বাবা কাঁদছে কেন? দর্শিনী ব্যতিব্যস্ত হয়ে বাবার চোখের অশ্রুগুলো যত্ন মুছে দিল। আদুরে কণ্ঠে বলল, বাবা কাঁদছো কেন? আমাদের জন্য চিন্তা করছিলে বুঝি? আমার ফোনে চার্জ ছিল না, আর তৃণার ফোনটা জলে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। তাই তো তোমাদের জানাতে পারিনি যে আমরা ক্যাম্পে। এত রাতে ক্যাম্পে গিয়েছিলেন কেন সেটা তো পরিষ্কার করুন। মৃত্যুঞ্জয়ের প্রশ্নে দর্শিনী তার দিকে ঘুরে তাকালো। শীতল কণ্ঠে বলল, কাল বাড়ি ফেরার পথে ক্যাম্প থেকে আমার ফোন কল আসে। কোনো জরুরি রোগী নাকি এসেছে সেখানে, তাড়াতাড়ি যেতে হবে। আমি আর ট্রিনা আর কিছু না ভেবেই সেখানে ছুট লাগাই। সেখানে গিয়ে দেখি পাশের গ্রামেরই এক বইয়ের পেইন উঠেছে, বাচ্চা প্রসবের সময় হয়েছে। ট্রিনা তখন দিক বেদিক ভুলে দৃষ্টান্ত তাকে কল লাগায়, কিন্তু ফোন বন্ধ ছিল। আপনার নাম্বার জানা নেই ওর। অতপর আমরাই লেগে গেলাম কাজে। সারা রাতের চেষ্টার পর ভোর রাতের দিকে তারা একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। আর শান্তির কথাটা যে তারা দুজনেই সুস্থ আছে। দর্শিনীর সাথে সাথে সবাই একটা স্বস্তির শ্বাস ফেলল। তন্মধ্যে সরলা ছুটে এসে চড় লাগালো মেয়ের গালে। একটা চড় দিয়ে ক্ষান্ত হয়নি সে, পরপর আরেকটা চড়ও দিল। অতঃপর চুলের গোছা টান দিয়ে
রণচণ্ডী রূপে বলল, তুই মরলি না কেন মুখ পুরি? তুই মরলে তো শান্তি পেতাম আমি। কাল সারাটা রাত আমাদের তো বেঁচে থেকেও মেরে ফেলেছিলি, আর এখন এসে কাহিনী শোনাস। দর্শিনী মায়ের এমন আক্রোশ যেন মেনে নিতে পারল না। বিস্ময়ে হা হয়ে রইল মুখটা। বিস্মিত কণ্ঠে বলল, মা, আমি করেছিটা কি? দেখ তোর বাবার স্বপ্নে করা বাড়িটার দিকে তাকিয়ে দেখবি তুই কি করেছিস তার প্রমাণ। একদম শেষ করে দিয়েছিস তুই আমাদের। মরে গেলি না কেন তুই? দর্শিনী মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে বাড়িটার দরজার দিকে তাকালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই একটা পুড়ে যাওয়া বাড়ি দেখে চোখে পড়ল তার। যে বাড়িটাতে সে শৈশব কৈশোর কাটিয়েছে, সে বাড়ির এমন দশা দেখে সেই স্তব্ধ। তৃণাও হা হয়ে তাকিয়ে রইল। চোখ থেকে বিশ্বাসই করতে পারছে না সে দৃশ্য। দর্শিনী কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কিভাবে এমন হলো? অতপর গড় গড় করে সবটা বলল তার বড় ভাই। সারাটা রাতের বিধ্বস্ততার বর্ণনা দিল সে। কি ভয়ানক কাল রাত্রি ছিল। দর্শনী সবটা শুনে পাথর হয়ে গেল। অতপর গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে গিয়ে তাচ্ছিল্য হেসে নরম কণ্ঠে শুধালো, মা, তোমার অভিযোগটা আমার প্রতি ঠিক কি? চর মারার কারণটা কি? বাড়ি পড়েছে বলে, নাকি সেই বাড়ির ভেতর আমি ছিলাম না বলে? পড়ে যাওয়া সন্তানদের দেহ দেখার এত ইচ্ছে তোমার মা? আফসোস নেই, হয়তো খুব শীঘ্রই দেখবে। যতই হোক, মায়ের অভিশাপ নিয়ে কি আর বেশি দিন বেঁচে থাকা যায়? মেয়ের কথায় সরলা থমকে গেল। মেয়ে কি ভুল কিছু বলছে? দোতলা বিশিষ্ট বিশাল প্রাচীর ঘেরা বাড়িটা কেমন নিস্তব্ধ নিশ্চুপ। গা হিম করা নিস্তব্ধতা এই বাড়িটিতে। মানুষগুলো কেমন যান্ত্রিকভাবে জীবনযাপন করছে। কারো সাথে কারো কথা নেই। আগে মোহনার চওড়া গলা শোনা যেত আবাসিক এলাকার মোড় থেকে। সকাল বিকাল দর্শিনীর উপর চোটপাট করার জন্য হলেও তার কণ্ঠ উচ্চ স্বরে পৌঁছাতো। কিন্তু আজকাল তো সেটাও নেই। মায়া চা বানাচ্ছে রান্নাঘরে। নিস্তব্ধ বাড়িটায় খুটখাট শব্দটাই কেবল শোনা যাচ্ছে। তাছাড়া কোনো জনমানুষের চিহ্ন নেই যেন। ড্রয়িং রুমে টিভি চলছে। মোহনা বোধহয় টিভি দেখছে। টিভির শব্দটাও খানিক শোনা যাচ্ছে। মায়া খুব মনোযোগ দিয়ে চা বানালো। অতঃপর 4টা কাপে চা ঢেলে ট্রের উপর নিয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো। মোহনা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। মায়া মোহনার কাছে গিয়ে হাসি মুখে ট্রে এগিয়ে দিয়ে বলল, শাশুড়ি চা নেন। মোহনা টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখলেন। মুখ কেমন যেন একটা কাঠিন্যতার আভা। শক্ত চোখে চায়ের কাপটা হাতে নিয়ে টিভির দিকে তাকিয়ে থেকেই চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আমি তো আজকাল ভয়ে থাকি কখন তুমি আমার ক্ষতি করে দাও। এখন তো ভেবেছিলাম এই চায়ের কাপটা হাতে না দিয়ে বুঝি ঢেলে দিবে আমার শরীরে। মায়া হাসল, মিষ্টি কণ্ঠে বলল, সবাইকে আপনার মতন কেন ভাবতে যান শাশুড়ি? সবাই কি আর মোহনা হয়? হয়েছে, যাও যাও, ওদেরকে চা দিয়ে আসো। মায়া মুচকি হেসে ট্রেটা নিয়ে ঘুরতে নিলে ছোট টেবিলটার কোনায় ধাক্কা খেয়ে উপর হয়ে ফ্লোরে পড়ে যায়। তার হাতের গরম গরম চায়ের 3টা কাপই মোহনার শরীরে পড়ে। চিৎকার করে ওঠে মোহনা। তার শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। চিৎকারে ভারী হয়ে যায় নিস্তব্ধ বাড়িটা। বিদ্রুপ নিজের ঘর থেকে বেরিয়ে এলো। বিপ্রতীপ মায়ার শরীরও বিশ্রাম নিচ্ছিল, কিন্তু মোহনার চিৎকারে সেও জেগে উঠেছে। ছুটে বেরিয়ে এলো সে। মোহনা ততক্ষণে লাফাচ্ছে আর চিৎকার করছে। ঘটি হাতার ব্লাউজ পরার কারণে পুরো ফর্সা হাতটা লাল হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে। সাথে গলা আর গালও লাল হয়ে গেছে। বিপ্রতীপ শীঘ্রই ড্রয়িং রুমে এসে হতভাগ। মায়া কোমরে হাত দিয়ে কুঁকড়ে যাচ্ছে বারবার। মোহনা তারই পাশে দাঁড়িয়ে লাফাচ্ছে। বিপ্রতীপ কাকে রেখে কাকে ধরবে সেটা যেন বুঝতেই পারছে না। অতপর নিজের বাবাকে বের হয়ে আসতে দেখে পথ খুঁজে পেল। সে গেল মায়াকে সাহায্য করতে, আর তার বাবা মোহনার সামনে গিয়ে দাঁড়ালো। বিপ্রতীপ মায়াকে টেনে উঠালো। ডান হাতে তার বাহু আঁকড়ে ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মায়া? কিভাবে পড়লে? কোথায় লেগেছে বলো? মায়া বিপ্রতীপের টি শার্টটা শক্ত করে আঁকড়ে ধরল। ভাব এমন যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ততক্ষণে মোহনার চিৎকার যেন মিলিয়ে গেল। তার আদরের ছেলেটা তাকে না ধরে কিনা তার বউকে ধরেছে। বিচলিত হয়েছে। কই, এত বছরে এমন দিন তো কখনো আসেনি। দর্শিনী থাকাকালীন যাই হতো, নির্দ্বিধায় দোষ তাকে দিয়ে মোহনা শান্তিতে থাকতো। কারণ বিপ্রতীপ ছিল মা ভক্ত। আর 1 মাসের ব্যবধানে সে ছেলে কিনা এমনভাবে বদলে গেল। বিপ্রতীপ মায়াকে বসিয়ে রেখে মায়ের কাছে ছুটল। আহ্লাদে স্বরে বলল, কি হয়েছে মা তোমার? চা পড়েছে? জ্বলে যাচ্ছে না? দাঁড়াও, আমি বরফ নিয়ে আসছি।
মোহনা কোনো রকমে চোখের জল লুকালো। তার যেন বিস্ময়ই কাটছে না। তার ছেলের এমন বদল সে কিছুতেই মানতে পারছে না। এ ছেলের জন্য সে কত কিছু করেছে এ জীবনে, কত পাপ, অথচ সবটা ভুলে বসেছে সেই ছেলে। বিপ্রদীপ মাকে চুপ থাকতে দেখে আবার বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবে তো মা? আচ্ছা তুমি বসো, আমি বরফ আনছি। থাক বাবা, জ্বালা কমে গেছে, তুই বরং বউকে নিয়ে ঘরে যা। মোহনার বলা বাক্য আক্রোশ ছিল না, তীক্ষ্ণতা ছিল না, তবে ছিল একরাশ নিস্তব্ধতা, বিষণ্ণতা, এতদিনের করা বিশ্বাসের প্রাচীর ভেঙে যাওয়ার হাহাকার। বিপ্রদীপের বাবাও নিজের স্ত্রীর কথাকে প্রশ্রয় দিয়ে বললেন, হ্যাঁ, তুই বৌমাকে নিয়ে রুমে যা, আমি আছি তোর মায়ের সাথে। বিপ্রদীপ মাথা নাড়িয়ে মায়াকে ধরে ওঠালো। মোহনা ভেবেছিল তার অভিমানের ভাষা হয়তো বিপ্রদীপ বুঝবে, কিন্তু না, বিপ্রদীপ বুঝেনি। সে দিব্যি বউকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। মায়া কোনো রকম হেঁটে যেতে যেতে পিছে ফিরে আবার মোহনার দিকে তাকালো। মায়ার দৃষ্টি মনে হলো যেন হাসছে, তার দৃষ্টি যেন কুল হাসি হেসে বলছে, দেখলেন তো শাশুড়ি, সবাই মোহনা হয় না, মোহনা আর মায়ার মাঝে বিশাল তফাৎ। মায়া মোহনার হাত পোড়াতে জানলে মায়ারা পুরো শরীর পোড়ানোর ক্ষমতা রাখে। শরীরের সাথে সাথে সে যে হৃদয়ও পুড়িয়েছি সেটা বোধগম্য হলো তো। এই তো আপনার মূর্ছা যাওয়া শুরু, এবার কেবল দেখুন কি হয়। মোহনা স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল। তার তার তবে রাজত্ব হারার সময় হলো। ঘর হারা মানুষগুলোর ঠাঁই হয়েছে নিধিদের বাড়ি। পাশের গ্রামে নিধিদের বাড়ি বলে সেখানেই সবাই উঠল। যেহেতু তাদের আর থাকার কোনো জায়গা নেই, সেহেতু সেখানেই উঠেছে উঠতে হয়েছে। নিধির বাবা মা আপ্রাণ চেষ্টা করছে কুটুমদের আত্মীয়তা সুন্দরভাবে করতে। যতই হোক মেয়ের শ্বশুর বাড়ি, সামান্য ভুল ত্রুটিও যেন না হয়। বিকেল হতেই তৃণা, দর্শিনী, প্রতাপ, মৃত্যুঞ্জয়, দৃষ্টান্ত, নিধির বাবা, প্রদীপ সবাই রওনা হলো পুলিশ স্টেশন। এটার একটা বিহিত যে করতেই হবে। হরপ্রসাদ এত বড় অন্যায় করে তো পার পাবে না, অবশ্যই এর যথাযথ শাস্তি হবে। প্রকৃতি সবে সন্ধ্যার সাজে সেজেছে। মৃত্যুঞ্জয়ের জিপে করে তারা এগিয়ে যাচ্ছে পুলিশ স্টেশন। সবার মাঝে নিলিবিলি ভাব, কারো মুখে রা নেই, অবশ্য কথা বলার অবস্থাতে কেউ নেইও। প্রতাপ সাহা কেমন পাথর রূপ ধারণ করেছে। নিধির বাবাও চুপচাপ। তার চুপচাপ থাকার কারণ হলো দৃষ্টান্ত। কেন জানি তার এ ছেলেটাকে পছন্দ না হওয়ার কারণটা অবশ্য ফেললা না। যে ছেলের বাবার জন্য তার বড় মেয়ের শ্বশুর বাড়িটা এমন দাও দাও করে জ্বলল, সে ছেলের আদিক্ষেতা যেন তার সহ্য হচ্ছে না। অবশেষে জিপ এসে থামলো থানার কাছে। সবগুলো মানুষ চুপচাপ নেমে গেল। সবার মনে প্রতিহিংসার আগুন জ্বলছে দারুণভাবে। কিছু একটা না করে তারা বাড়ি ফিরবে না প্রতিজ্ঞা করেছে বোধহয়। থানার আশেপাশে বিরাট বিরাট বাল্ব জ্বলছে, যা আলোকিত করছে চারপাশটা ভীষণভাবে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে সবাই এগিয়ে যাচ্ছে থানার ভেতরে। হঠাৎ তৃণা অনুভব করলো তার হাতটা যেন কেউ শক্ত করে ধরলো। আর একটা হাতের মুঠোয় বন্দি হলো তার ছোট্ট হাতটা। তৃণা অবাক হলো। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে দেখলো দৃষ্টান্ত। তৃণা স্বস্তির শ্বাস ফেলল, প্রায় ফিসফিসিয়ে বলল, হাত ছাড়ো লাট সাহেব, বাবা সাথে আছে, দেখে ফেললে সর্বনাশ। এমনিতেই সবার মন মানসিকতা খারাপ। ট্রিনার কথার পরিপ্রেক্ষিতে হাতের চাপ যেন বাড়ল, বই কমল না। দৃষ্টান্তের দাঁত কিরমির করে রুক্ষ স্বরে উত্তর দিল, তুমি আমাকে তোমার বাপ দেখাচ্ছ? চড়িয়ে সোজা বানিয়ে দেবো অসভ্য ডাক্তারিনী। জানো, কালে একটুর জন্য আমি মরিনি। কতটা ভয় পেয়েছি জানো? পাকামি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আমরা কি জানতাম এত কিছু হবে? আর তোমাকে তো কল দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। সবসময় নিজের দোষ অন্যের ঘাড়ে না দিলে পেটের ভাত কি তোমারও হজম হয় না? তৃণার শক্ত কণ্ঠে ভ্রু কুঁচকে তাকায় দৃষ্টান্ত। কোমরের পিছে তার বলিষ্ঠ হাতটা দিয়ে জোরে চিমটি কাটে। হাতের মাঝে থাকা হাতটা মোচড় দিয়ে রাগী কণ্ঠে বলে, বেশি মুখে মুখে তর্ক শিখেছ না? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। ঝামেলাটা আগে মিটুক, বেশি কথা বেড়েছে না। ট্রিনা মুখ ভেঙচি দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পাশে ছুটে গেল। দৃষ্টান্ত ধরতে গিয়েও পারল না। তার মন এখন শান্ত। কাল যা গিয়েছে তার উপর দিয়ে একমাত্র সেই জানে। মায়ের পর পৃথিবীতে একমাত্র এই নারীটার প্রতি সে দুর্বল আসক্ত। এই মানুষটাকে ছাড়া সে বোধহয় উন্মাদ হয়ে যাবে। দর্শিনী থানায় পা রাখতে নিবে,
এমন সময় একজন মানুষকে দেখে সে থমকে যায়, থেমে যায় তার পা। এতগুলো দিন পর তার সামনে তার প্রিয় একজন মানুষ। রাতের হিমশীতল বাতাসে কেঁপে কেঁপে উঠেছে সকলের শরীর। দর্শিনী অপলক তাকিয়ে আছে থানার সামনের রাস্তার থম মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। কি সে স্বপ্ন দেখছে? বিহঙ্গিনী এখানে এই সময়ে। অতীতের রাগ অভিমান মানল না দর্শিনীর ছোট্ট হৃদয়। এতদিনের প্রিয় বান্ধবীকে দেখে ভুলে গেল সে তার অতীতের কুৎসিত গল্প। ছুটে গেল বিহঙ্গিনীর সামনে, আবেশে জড়িয়ে ধরল সেই নারী দেহকে। নিশ্চব আলিঙ্গন যেন বলে গেল কত অব্যক্ত কথা, কত দীর্ঘশ্বাসের গল্প। দর্শিনী বিহঙ্গিনীর চুলে মোলায়েম কোমল আদরে হাত বুলিয়ে বিচলিত বদনে বলে উঠল, কবে এলি বিহু এখানে? আমার কাছে যাসনি কেন? বিহঙ্গিনীও ততক্ষণে দর্শিনীকে ঝাপটে ধরেছে। কতদিনের তৃষ্ণার্ত আত্মা আজ শান্তি মিলল। অবশেষে এতদিন পর সে তার প্রাণপ্রিয় সইয়ের দেখা পেল। মেয়েটাকে ছাড়া জীবনটা কেমন বিষাক্ত হয়ে গিয়েছিল, আজ শান্তি মিলেছে। ঠান্ডা হয়েছে হৃদয়কোণ। আনন্দরা বাঁধনহারা হলো, মিশে গেল শরীরের প্রতি শিরায় উপশিরায়। বিহঙ্গিনীকে চুপ থাকতে দেখে দর্শিনী আলিঙ্গন ছাড়ল। তার দুই হাতের মধ্যিখানে বিহঙ্গিনী মুখটা আদরে ভাবে ভরে ধরে মিষ্টি কণ্ঠে আবারও শুধালো, কবে এলি পাখি? এত রাতে এখানেই বা কেন? বিহঙ্গিনী এবার মুখ খুলল। সাজিয়ে রাখা বর্ণগুচ্ছকে দর্শিনীর সামনে তুলে ধরে রাখলো। এসেছি সপ্তাহখানেক হয়। আমাদের কলেজ থেকে ক্যাম্পেইনের জন্য এই গ্রামে এসেছে ছাত্রছাত্রীরা। প্রথমে ভেবেছিলাম তোর সাথে কথা বলবো, দেখা করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কেন, তোর ভাই না করে দিয়েছে বুঝি? দর্শিনী ভ্রু কুঁচকানোর প্রশ্ন শুনে বিষণ্ণ হাসল বিহঙ্গিনী। অতঃপর উত্তর দিল, ওই বাসার কেউ জানে না বোধ হয় আমি এখানে এসেছি। আসলে আমি ওই বাড়ি ছেড়ে একেবারের মতো চলে এসেছি। বিহঙ্গিনীর কথায় হাঁ হয়ে গেল দর্শিনী। যে মেয়ে কিনা বাবা মা ভাই ছাড়া ঘর থেকে বের হতে লজ্জা পেত, সে কিনা সপ্তাহখানেক আগে বাড়ি ছেড়ে চলে এসেছে। মেয়েটার এত পরিবর্তন কি করে ঘটল? তবে বিপ্রতীপের নতুন বউটা ভালো না, কিন্তু কথা বলে তো এমন মনে হয়নি। এসব ভাবনার মাঝে বিহঙ্গিনী দর্শিনীর গলা জড়িয়ে ধরল, আহ্লাদে স্বরে বলল, তুই এখানে কি করছিস বৌদি? কোনো সমস্যা? দর্শিনী প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিহঙ্গিনী ভ্রু কুঁচকে বলল। দর্শিনীর থেকে গুনে গুনে 2 পা পিছিয়ে গিয়ে দর্শিনীকে পা হতে মাথা অবধি খেয়াল করলো। তার মিষ্টি চোখ জোড়াতে এখন বিস্ময়। মেয়েটাকে আজ এমন দেখাচ্ছে কেন? বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণত এই পরিবর্তন তো প্রেগনেন্সির সময় দেখা যায়। তবে কি দর্শিনী? বিহঙ্গিনী আর কিছু ভাবল না। এসব পরেও ভাবা যাবে, আপাতত এই মুহূর্তটা উপভোগ করার জন্য। বিহঙ্গিনী একে একে সবার সাথে কুশলাদি বিনিময় করলো। অতঃপর তাদের থানায় আসার কারণ জানতে পারলো এবং সবাই একসাথে থানায় প্রবেশ করে। রায়পুর থানার বড় অফিসার আরাম কেদারায় বসে শরীর দুলাচ্ছে আর পা চিবুচ্ছে। হাতের সামনে একটা ফোন ধরা, হয়তো ভিডিও দেখছে। হুড়মুড় করে কতগুলো মানুষকে প্রবেশ করতে দেখে তিনি অবাক হন। ভ্রুজোড়া কুঁচকে যায় আপনা আপনি। সচরাচর গ্রামের মানুষ রাতের বেলা পুলিশ স্টেশনে আসে না, অথচ ওরা দলবল নিয়ে চলে এসেছে। এখানের অনেক মানুষের মুখ চেনা, আবার অনেক অপরিচিত তার। অফিসার উঠে দাঁড়ালো, মুখে থাকা পানটাকে কিছুক্ষণ চিবিয়ে ফেলে দিল সাথের জানালা দিয়ে। অতঃপর তাদের দিকে তাকিয়ে 2 হাত জোর করে বলল, পেন নাম নেবেন মাস্টার? বিমল ডাক্তার বাবুরা এত রাতে এখানে? একে একে সবাই প্রবেশ করলো। প্রতাপ সাহা, বিমল সাহা মানে নিধির বাবাও হাত জোর করে ভদ্রতার সহিত বলল, প্রণাম নেবেন আপনিও। আসলে আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। তা তো বুঝেছি যে আপনারা সাহায্য চাওয়ার জন্য এসেছেন। এমনি পুলিশের খোঁজ নিতে তো আর কেউ পুলিশ স্টেশন আসে না। বলুন তবে কি বলবেন? প্রতাপ সাহা তার পাঞ্জাবির পকেটটা থেকে রুমাল বের করে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। আশ্চর্যজনকভাবে তার শরীর কাঁপছে। নিজের স্বাদের ভারী পড়ে যাওয়ার কথা যেন সে বলতে পারছে না। তার কণ্ঠনালী কাঁপছে। প্রতাপের অবস্থা সবাই ধরতে পারল। বাবার এমন অবস্থা দেখে প্রদীপ এগিয়ে এলো, সাথে দর্শিনীও। বাবাকে ধরে পাশের চেয়ারটায় বসালো। দর্শিনী নিজের শাড়ির আঁচলটা দিয়ে বাবার মুখ মুছিয়ে দিল। প্রদীপ বাবার জন্য 1 গ্লাস জল আনলো। মুহূর্তেই বাবার ভরসার কাঁধ হয়ে গেল সন্তানগুলো।
জীবন আমাদেরকে সব ফিরিয়ে দেয়। এক সময় যে বাবা মা থাকে সন্তানের ছায়াতল, সময়ের বিবর্তনে সে বাবা মায়ের ছায়াতল হয়ে ওঠে সন্তান। যে বাবা মায়ের ভরসার হাত ধরে গুটি গুটি পায়ে চলতে শিখে সন্তান, একটা সময় পর সে বাবা মায়ের বৃদ্ধ বয়সের লাঠি হয়ে যায় তার সন্তান। প্রকৃতির কি দারুণ মেলবন্ধন। প্রতাপ সাহা নিজেকে ধাতস্থ করতেই প্রদীপ মুখ খুলে হরমোহনের সকল কৃতকর্ম গুছিয়ে উপস্থাপন করে অফিসারের সামনে। প্রদীপের কথা থামতেই অফিসার কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সবার দিকে, অতঃপর কিছুটা সময় মৌন থেকে বলে ওঠে, আপনারা হরমোহন বাবুর বিপক্ষে মামলা করতে এসেছেন, অসম্ভব সাহস দেখিয়েছেন বলা যায়, কিন্তু সেই সাহসকে আমি ভৎসনা জানাই। আজ মাথার উপর ছাদ পড়েছে, কাল আপনারাও পড়ে যেতে পারেন। আমি সুন্দর একটা উপদেশ দিই, ঝামেলায় না জড়িয়ে মিটমাট করে ফেলুন, এতে আপনাদেরই লাভ। অফিসারের কথায় তেতে ওঠেন সবাই। সুমন্ত রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, আপনার কাছে কি আমরা উপদেশ চাইতে এসেছি? আপনার চেয়ে বিবেক বুদ্ধি বোধহয় আমাদের বেশিই উন্নত। আপনার কাছে আমরা মামলা করতে এসেছি, আর আপনি সেটা করতে সাহায্য করবেন না? দ্রুত কেস ফাইল করুন, আপনার উপদেশ পকেটে রেখে দালালি বন্ধ করুন। সুমনের কথায় ক্ষেপে গেল পুলিশ অফিসারও। এতক্ষণের বাঁকা হাসিটা তার মুখে আর নেই, বরং তার অগ্নিশর্মা রূপ। সুমনের দিকে আঙুলের তাক করে বললেন, পুলিশ স্টেশনে বয়ে এসে পুলিশকে হ্যারেস করার অপরাধে আমি আপনাকে জেলে নিতে পারি, জানেন? এবার দর্শিনী তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, ক্ষমতার অপব্যবহার করতে তো সবাই জানে। আপনার ক্ষমতা আছে তাই আপনি সেটা করতে পারেন, তবে মনে রাখবেন সাধারণ জনগণেরও শক্তি অতটাও কম না। পুলিশ অফিসার কুর হাসলেন, আরাম করে নিজের চেয়ারটায় বসে পা নাড়াতে নাড়াতে বললেন, আচ্ছা, সাধারণ মানুষের এত শক্তি, তবে আমি আগে আপনাদের ক্ষমতা দেখব, তারপর কেস ফাইল করব। দর্শিনীরা একে অপরের মুখ চাচাই করলো। এটাই স্পষ্ট বোঝাই যাচ্ছে হরমোহনের পক্ষের লোক উনি। আইনি কোনো সাহায্য যে সহজে পাওয়া যাবে না সেটাও তাদের বোধগম্য হয়ে গেল কয়েক মিনিটে। হতাশার শ্বাস ফেলল দর্শিনী। এ জগতে টাকার কাছে বিকিয়ে যায় সব, ক্ষমতা, প্রেম, এমনকি ভালোবাসাও টাকার কাছে হার মানে। তবে কি তারা বিচার পাবে না? তন্মধ্যে মৃত্যুঞ্জয় কাকে যেন ফোন লাগায়, দরজার কাছে গিয়ে কার সাথে যেন কথা বলে। অতপর সে ফোন অফিসারের দিকে এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ধরেন অফিসার, সাধারণ মানুষের ক্ষমতা দেখুন এবার। অফিসার ভ্রু কুচকে ফোনটা নিয়ে নেয়। বিপ্রতীপ পাশ থেকে কিছু একটা বলতেই সে তড়িৎ গতিতে লাফিয়ে ওঠে। মিয়ে যাওয়া কণ্ঠ কথা বলে ফোনটা এগিয়ে দেয় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয় আরও কিছু কথা বলে ফোনটা রেখে দেয়। পকেটে 2 হাত গুজে হাসি হাসি মুখে বলে, কি অফিসার, আরও কিছু দেখবেন? অফিসার তার সামনে থাকা জলটা তাড়াতাড়ি এক নিমিষে শেষ করে স্বস্তির শ্বাস ফেলে। এর একটা বাক্য ব্যয় না করি কেস ফাইল করেন। তার মুখে যেন রানী। মৃত্যুঞ্জয়ের দিকে সবাই কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। অসময়ে দূরের মানুষগুলোই যেন বেশি আপন হয়ে যায়। রাত প্রায় 1:30 কিংবা 2 বাজে। দর্শিনী তার রুমের পিছনের দরজা খুলে দাঁড়িয়ে আছে। তারা 9টার দিকে বাড়ি ফিরেছে। বিহঙ্গিনী অবশ্য আসেনি, অনেক জোরাজোরি সত্ত্বেও। বলেছে কাল দেখা করবে। মৃত্যুঞ্জয় জেলা প্রশাসকের কার্যালয়ে ফোন দিয়েছিল, যার ফলস্বরূপ দর্শিনীর কাজ সহজ হয়ে যায়। দর্শিনী তপ্ত শ্বাস ফেলে হঠাৎ উঠোনে কারো প্রতিচ্ছবি দেখতে পেয়ে সে অবাক হয়। পরক্ষণে মনে হয় এটাই মোক্ষম সুযোগ তার অজানা প্রশ্নের উত্তরটা জানার। যেমন ভাবনা তেমন কাজ। দর্শিনী ধীর পায়ে উঠানে গিয়ে দাঁড়ায়। আকাশে আজও ভরা জোছনা। রাত হলেও সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। দর্শিনী মানুষটার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলে, বিপ্রতীপকে কল দেওয়ার কারণ জানতে পারি? জ্যোৎস্না ভরা রজনী, বকুলের গ্রানে আচ্ছাদিত পরিবেশ, দূর হতে ভেসে আসছে শেয়ালের ডাক। ঝিঝি পোকা সর্বোচ্চ চেষ্টা দিয়ে রাতের আধারকে হালকা করার চেষ্টা করছে। এ এক মধুময় রজনী। কিন্তু সবার জন্য সবকিছু মধুময় আদৌ হয়? যে মানুষের পুরো জীবন জুড়ে আধারে পরিপূর্ণ, তার কাছে জ্যোৎস্নার রাত নেহাতি বিলাসিতা ছাড়া কিছুই না। তার কাছে রাত মানেই কেবল বিষণ্ণতার হাহাকার, বিষাদের ছড়াছড়ি। এই জগৎ সংসারের সবটুকু রং তার কাছে ভীষণ ফিকে, অসহ্য। কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। উঠানের এক কোনায় বেতের মোড়া পেতে বসেছে 2 রমণী। তাদের মাঝে এক আকাশ নিশ্চুপতা। তারা হয়তো নিজেদের সময় দিচ্ছে, গুছিয়ে নিচ্ছে তাদের এলোমেলো বাক্যগুলো।
সাথে কিছু অনুভূতি। নীরবতা ঢেলে দর্শিনী মুখ খুলল, দৃষ্টি নিবদ্ধ করল মুখ আকাশে। কণ্ঠ তার কাঁপছে, তবুও সে দ্রুত বলে উঠল, আমি কি তোমাদের বোঝা হয়ে গিয়েছিলাম? বড় বৌদি, আমি আসার পর তুমি বিপ্রতীপকে কেন কল করেছিলে? ঘাড়ের বোঝা নামানোর জন্য? নিধির কণ্ঠস্বর কাঁপছে, তবুও নিজেকে ধাতস্থ করল সে। নিচু হয়ে গেল তার মাথা। কথা বলবে করেও কণ্ঠনালীতে এক অদৃশ্য বাধা অনুভব করল। মস্তিষ্ক হয়তো ধিক্কার জানাচ্ছে তার ছোট কাজের জন্য, কিন্তু আদৌ সে এত ছোট কাজ করেছে? সে তো কেবল ননদের ভালোর জন্য একটা পদক্ষেপ নিতে চেয়েছিল। বড় বৌদিকে চুপ থাকতে দেখে দর্শিনীও নিষ্প্রাণ কণ্ঠে উত্তর বলে ওঠে, যদি মায়া আমাকে কল না দিত তবে জানতামই না আমার বড় বৌদি আমার অগোচরে আমার স্বামীর কাছে নতজানু হয়েছে। কেন করেছো এসব বৌদি? স্বামী ছাড়া কি বেঁচে থাকা যায় না? এবার নিধি বলল, ভেঙে ফেলল দ্বিধার দেয়াল। তার তো নিজেকে ছোট ভাবার কোন কারণ নেই। কারো ভালো করতে গেলে মাঝে মাঝে একটু নতজানু হওয়া তো অন্যায় না। সে দর্শিনীর দিকে এবার দৃষ্টি নিবদ্ধ করলো। কেমন যেন একটা গম্ভীর কণ্ঠে বলল, স্বামী ছাড়া তুই হয়তো বেঁচে থাকবি, কিন্তু আদৌ সুখে থাকতে পারবি প্রিয়? তোর প্রথম দিনের বিধ্বস্ত রূপ দেখে আমার সহ্য হচ্ছিল না, তাই সবার অগোচরে বিপ্রতীপকে কল করেছিলাম, যেন সে তোর সুখ কেড়ে না নেয়, একটাবার তোকে যেন আগলে নেয়। তা সে মিনসে তোমার কথা রাখলো ভাই। অপাত্রে কোনো কিছু দান করা উচিত না, আর ভুল মানুষের কাছে ভুল আর্জি পেশ করা উচিত না। তুমি কি ভেবেছ বিপ্রতীপ তোমার কথা শুনে আমাকে নিতে আসতো? কখনোই না। তার সাথে থেকে গেলেই আমি ভালো থাকতাম। যদি সত্যি এমনটা হতো তাহলে আমার চেয়ে খুশি আর কেউই হতো না। হাজারো কটূক্তি সহ্য করে না হয় আরও কতগুলো যোগ তার সাথে কাটিয়ে দিতাম, কিন্তু না, যেই সুখের লোভে সেখানে থাকতাম সেই সুখই আমার কখনো ধরা দিত না। বেঁচে তো এতদিনও ছিলাম বৌদি ভাই, কিন্তু মরার মতো বেঁচে থাকা কি সুখে থাকা বলে? নিধি চুপ থাকে। দর্শিনীর প্রত্যেকটা কথায় যুক্তি আছে, কিন্তু নিধিও যে কিছু করার ছিল না। তখন দর্শিনীর অবস্থা তার কাছে সহ্য হচ্ছিল না, তাই সে কল করেছিল ওই মানুষকে, কিন্তু সে ছেলে আগাগোড়া পুরোটাই অমানুষ। নিধি দর্শিনীর মুখটা দু হাতে তুলে ধরে ব্যথিত কণ্ঠে বলে, তাহলে একবার সুখের সন্ধানে যা না প্রিয়, খুঁজে নে নিজের সুখটা। চোখ মেলে দেখ না, কে তোর সুখের দায়িত্ব নিতে চায়। আরেকটা বার বিশ্বাসের পাহাড় গড়ে তোল না মন মন্দিরে। সে আর সম্ভব না যে বৌদি। ভালোবাসা কি বারবার হয়? সে মানুষ নতুনে মত্ত হতে পেরেছে, তাই বলে আমিও পারবো তেমনটা না। আমার কাছে রঙের বসন্ত একবারই ধরা দিয়েছিল, বারবার সীমান্ত বসন্ত জীবনে আসে না গো বৌদি ভাই। তবে তার আর আমার মাঝে পার্থক্য কি রইল? নিধি কিছু বলল না। ছোট্ট শ্বাস ফেলা ছাড়া তার আর কিছু বলার রইল না। মাঝে মাঝে কারো বিষণ্ণতা দেখলে নিজেকে ক্লান্ত লাগে, মনে হয় ইস, তার জন্য যদি কিছু করতে পারতাম। কিন্তু আফসোস, বাস্তবে তার জন্য কিছু করে উঠা হয় না আর। অতঃপর পৃথিবীতে নিজেকে ব্যর্থ ছাড়া আর কিছু ভাবা সম্ভব হয় না। নিধি এখন নিজেকে সে ব্যর্থতার খাতাতেই দেখছে। রাত আর একটু গভীর হলো। দুই রমণীর মাঝে হাজার কথা থেকেও কিছু বলার মতন খুঁজে পেল না। অতঃপর নিধি তাড়াতাড়ি শুয়ে পড়িস বলে চলে গেল। দর্শিনী রয়ে গেল একা। এমন করেই সবাই যার যার মতন চলে যায় জীবন থেকে। একটা সময় পর মানুষকে একাই বেঁচে থাকতে হয়। দর্শিনী মুচকি হাসলো, নিজের গালে নিজে ছুঁইয়ে দিয়ে আনমনে বলে উঠল, একা বাঁচতে শিখো প্রিয়। নিজের করা কাজের কথা ভেবে নিজেই আবার হেসে উঠল। দিনে দিনে কিসে পাগল হয়ে যাচ্ছে? তার তো পাগল হওয়ার কথা ছিল না। তবে জীবন কেন তাকে এমন মোড়ে এনে দাঁড় করালো? 6-7 মাস আগেও জীবনটা অন্যরকম ছিল। রাতটা তার এত বিদঘুটে ছিল না, কিন্তু এক লহময় যেন সব শেষ, একদম সবটা মিলিয়ে গেল হাওয়ায়। আচ্ছা, এখন কি বিপ্রতীপ মায়াকে তার বুকের বাঁ পাশে নিয়ে ঘুমায়? এখনো কি যমুনা খেলে বিপ্রতীপের সকাল মিষ্টি হয় না? অফিস থেকে এসে ঘামগুলো কালা চুলে মুছে সে মায়ার না, সব ভাবনাগুলো এত যন্ত্রণাদায়ক কেন? তার সংসারে আজ অন্য কারো বসবাস কেন? নিয়তি তার বেলা এত নিষ্ঠুরতম কেন? বিপ্রতীপের খাটের ডান পাশ আর বুকের বাঁ পাশ তো দর্শিনীর নামে ছিল,
তবে আজ কেন সেথায় অন্য কারো রাজত্ব? কেন কেন দিন শেষে মানুষ বদলে যায়, আর শুরু আর শেষে মানুষের অনুভূতির এত পার্থক্য কেন হয়? এসব প্রশ্নের উত্তর জানা নেই দর্শিনীর। সে কেবল জানে সে জীবন যুদ্ধে একজন পরাজিত সৈনিক, যে প্রতিনিয়ত মরে যাওয়ার প্রার্থনা নিয়ে বেঁচে আছে। অনেকদিন পর বিপ্রতীপের ভাবনা স্মৃতির পাতায় আঁকিবুকি করছে। মানুষটা কেমন আছে? বেশ সুখে আছে বোধ হয়। বিপ্রতীপের সুখের জন্য প্রিয়দর্শিনীরা না হয় খারাপ থাকবে, তবুও বেঈমানরা ভালো থাকুক। শহর জীবন মানেই যান্ত্রিক জীবন। ব্যস্ততা থেকে তাদের মুক্তি নেই। রোবটের মতো অনুভূতি বিসর্জন দিয়ে চলতে হয় তাদের জীবনধারার স্রোতে গা ভাসিয়ে। দিনের আলো ফুটতে না ফুটতেই বাহিরে বের হয়, আর রাতে আলো ঝিমিয়ে এলে বাড়ি ফিরে। এ যেন মুসাফির, নিরন্তর হেঁটে চলাই যেন তার কাজ। মায়ের রান্নাঘর থেকে টিফিন বক্স হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। খাবার টেবিলে তখন টুংটাং শব্দ তুলে খেয়ে যাচ্ছে নিলয় কুমার, বিপ্রতীপ আর মোহনা। কারো সাথে মনে হয় কারো কোনো সম্পর্কই নেই, কেমন বিচ্ছন্নতা ঘেরা সম্পর্ক। মায়া বিপ্রতীপের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিল, ছোট্ট কণ্ঠে বলল, আপনার খাবার। বিপ্রতীপ বা হাতে বক্সটা নিয়ে পাশে রাখলো, অতঃপর আবার খাওয়ার মনোযোগ দিল। মোহনা আটার রুটিটা এক অংশ ছিঁড়ে দুধে ভেজাতে ভেজাতে মায়ের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, বিয়ে হলো 1 মাসের বেশি হয়ে গেছে। আশা করি খুব দ্রুতই কোনো সুসংবাদ আমাদের দিবে, তাই না? অবশ্যই সুসংবাদ তো আছে, বলতে ভুলে গিয়েছিলাম। মায়ের কথায় উপস্থিত 3 জনের খাবার থেমে গেল। বিপ্রতীপ ভ্রু কুঁচকে তাকালো মায়ার পানে। মায়া ঠিক কোন সুসংবাদের কথা বোঝালো? মোহনার মুখটা খুশিতে চকচক করে উঠল। অবশেষে সে বংশধরের মুখ দেখতে পাবে। মোহনা গদগদ হেসে বলল, সুসংবাদ আছে, অথচ তুমি আমাদের বলনি। আসলে বলার সুযোগ পাইনি। কিছুদিন আগে আমার রেজাল্ট দিল না, আমি ভালো একটা কলেজে চান্স পেয়েছি। দারুণ না সংবাদটা? মায়ার কথায় মোহনার মুখের হাসি উবে গেল। মুখটা থমথমে করে শব্দ করে উঠে গেল সেখান থেকে। নিলয় কুমার প্লেটে রুটিটা রেখে উঠে গেল। আজকাল তার যে কোনো কিছুতেই মন বসে না। সংসার ছেড়ে সন্ন্যাসী হতে মন চায়। মায়া মিটমিটিয়ে হাসে। মোহনাকে জব্দ করতে তার এত যে ভালো লাগে সেটা বলার বাহিরে। বিপ্রতীপ আগের ন্যায় খেতে খেতে বলল, তোমার সাথে বিয়ের পর এখন আমি এক বিছানায় ঘুমাইনি। সুসংবাদ তো আসবে দূরের কথা, তাই না মায়া? মায়া হকচকিয়ে গেল। বিপ্রতীপের ঠোঁটের কোনো এখনো বিদ্রুপের হাসি বিদ্যমান। মায়া নিজের হাত কচলাতে লাগলো। সে যেন ভাবতেই পারেনি বিপ্রতীপ তার চাল বুঝে যাবে। সকাল হতেই নিধিদের বাড়িতে রান্নার ধুম। দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয়ও বসে আছে তাদের উঠানে। ট্রিনা আর দর্শিনীকে ক্যাম্পিংয়ের জন্য নিতে এসেছিল, কিন্তু সবাই সকালে নাস্তার জন্য জোরাজোরি শুরু করায় বাধ্য হয়ে থেকে যেতে হলো তাদের। দর্শিনী মাত্র চুলাতে দুধ বসিয়েছিল ধৃষ্টের জন্য। হঠাৎ করে দুধের গন্ধ নাকে যেতেই তার পেট মোচড় দিয়ে উঠল। হুড়মুড় করে ছুটে উঠানের এক কোণায় বমিতে ভাসিয়ে দিল। রীতিমতো ততক্ষণে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। সবাই যেন বিস্মিত। দুধের ঘ্রাণে বমি করার মতো যুক্তি তাদের বোধগম্য হলো না। একেবারে যে বোধগম্য হলো না তেমনটা না, কিন্তু তারা নিজেদের ভাবনাকে প্রশ্রয় দিতে চাইল না। দর্শিনী ততক্ষণে বমি করে ক্লান্ত পায়। ট্রিনা ছুটে জল এনে দর্শিনীর মুখ চোখ ধুয়ে দিল। দর্শিনী ক্লান্ত শরীরে ভার ছেড়ে দিল ট্রিনার উপর। ততক্ষণে বাড়ির সবার বিস্ময় দৃষ্টি তার চোখে পড়ল। না, এবার বোধহয় সব লুকানো সম্ভব নয়। অতঃপর নিজের গলার খামটা কাপড়ের আঁচল দিয়ে মুছে বাবার দিকে তাকিয়ে সে অবশ কণ্ঠে বলল, বাবা, আমার ঘরে নতুন অতিথি আসতে চলেছে।